শিউলি বকুলপুর গ্রামে বসবাস করত। ছোটবেলাতেই শিউলির বাবা মা এক পথ দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে সে তার দিদুনের কাছে মানুষ হয়েছে। জানো ঠাম্মি, জানো, আজ আমি পুকুর পাড়ে বসে মিনতির সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, ঠিক সেই সময় কি ঘটনা ঘটেছে। পাগলি মেয়ের কথা শোনো, তুই না বললে আমি কি করে জানবো? বল দেখি কি হয়েছে। ওইখানে বেশ একটা বড় ঘরের লোক মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন গো। তারপরে তো পড়ে যাওয়ায় মাথা ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। ভেবেই পাচ্ছিলাম না যে উনি কোথা থেকে এসেছেন, কি করবেন, কোথায় যাচ্ছিলেন, এগুলো বলার পরিস্থিতি ছিল না। ও মা, তারপর কি হলো? আমি তো তখনই বুদ্ধি করে পাশের এক দাতব্য চিকিৎসালয় ওনাকে নিয়ে গিয়েছিলাম। তারপর জ্ঞান ফিরলে উনি বলেন ওনার নাকি প্রেশার হাই হয়ে গিয়েছিল, কোলেস্টেরলও হাই। সকাল থেকে কিচ্ছু খাননি, সেই জন্যই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তারপর তারপর কি হলো রে? উনি ঠিকভাবে বাড়ি যেতে পেরেছিলেন তো? মোটামুটি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা তো তখন ওনাকে দেওয়াই হয়েছিল। উনি কথা দিয়েছেন যে শহরে গিয়ে উনি বড় ডাক্তার দেখিয়ে ঠিকঠাক ভাবে চিকিৎসা করে ওষুধ খাবেন। বয়স্ক মানুষ, একা এত দূরে একটা কাজে এসেছিলেন। তখন যদি সামনে আমি না থাকতাম তাহলে কি হতো বলো তো? অবশ্য নিশ্চয়ই গ্রামের কেউ না কেউ ওনাকে সাহায্য করত। আমি ওনার ঠিকানাটাও নিয়ে নিয়েছিলাম জানো তো। তারপরে রাজু কাকাকে বলে সেই ঠিকানায় ওনাকে পৌঁছে দিতে বলেছি। বাহ, খুব ভালো কাজ করেছিস। এই জন্যই তো বলি আমার নাতনি লাখে একটা। শিউলি যেমন রূপে গুণে সব দিক থেকেই ভালো ছিল, তার মনটাও তেমন ছিল অনেক বড়। সে খুব দয়ালু। কারোর দুঃখ কষ্ট দেখলেই সে সেখানে ঝাঁপিয়ে পড়তো সাহায্য করবে বলে। ওইদিকে সে যাকে সাহায্য করেছিল তিনি ছিলেন শহরের মস্ত বড় ব্যবসায়ী ভবানীচরণ মুখোপাধ্যায়। শিউলিকে এক দেখাতেই তার উদার বোন, বুদ্ধি, গুণ, রূপ এসব দেখে তার ছেলের জন্য খুব পছন্দ হয়ে গিয়েছিল। তাই সে তৎক্ষণাৎ স্থির করে ফেলে যে তার ছেলের সঙ্গে শিউলির বিয়ে ঠিক করবে। সেই কথা মতো পরের দিনই সে গ্রামে আবার ফিরে আসে। এসে শিউলির দিদাকে যখন বিয়ের প্রস্তাব দিল তখন তো তার দিদা হতবাক হয়ে গেল। এত বড় ঘর থেকে এত ভালো সম্বন্ধ তার এই অভাগী নাতনির জন্য এসেছে। এমনকি ভবানীচরণ বাবুর বিয়েতে কোনো দাবি দাওয়াও ছিল না। একেবারে এক কাপড়ে তারা তাদের মেয়েকে ঘরে তুলতে চেয়েছিলেন। যথা সময় শিউলি আর সন্দীপের বিবাহ সুসম্পন্ন হলো। কিন্তু বিয়ের 10 দিনের মাথাতেই এক বড় কন্ট্রাক্টরের কাজ পেয়ে শিউলির স্বামী এবং তার শ্বশুরমশাইকে বিদেশে পাড়ি দিতে হয়েছিল। বাড়িতে থাকতো শিউলির শাশুড়ি মা এবং শিউলি একাই। এই যে নবাবজাদির মেয়ে, কত বেলা হলো দেখেছো? এত বেলা হয়ে গেল তাও তোমার ঘুম ভাগে না বলো? সব সময় শুধু নবাবিয়ানা। ছিলে তো ওই গরিব ভিকিরি বাড়িতে, এত বড় লোকি চাল আসে কি করে শুনি? না মা, আমি তো ঘুমাচ্ছিলাম না। আপনি তো এসে দেখছেন আমি দাঁড়িয়ে আছি। আমি স্নান করতে গিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম বাসি জামা কাপড়ে বাইরে না গিয়ে একেবারে স্নান টান করে রেডি হয়ে তারপরেই বেরোবো। চুপ করো তো, অজুহাত দিও না। কতক্ষণ লাগে লোকে স্নান করতে? অবশ্য আমারই ভুল। এখন তো তোমার স্নান করতে বেশি সময় লাগবেই। হুপ করে বড়লোক হয়ে গেছো কিনা, তাই আদব কায়দা বড়লোকদের মতো দেখাতে হবে তো। কি কাজ করতে হবে বলুন না মা, শুধু শুধু এত কথা কেন শোনাচ্ছেন? এত বেলা হয়ে গেল তাও ঠাকুরকে জল বাতাসা পড়লো না কিছু। ফুলটাও ঠাকুরের পাছ হয়নি। তাই জন্যই ভাবছি আমাদের বাড়িতে ঠাকুর আর সেবা পাবে কিনা। অবশ্য যেদিন থেকেই অলক্ষ্মী বাড়িতে এসে জুটেছে সেদিন থেকে তো লক্ষ্মী উল্টো দরজা দিয়ে বেরিয়ে গেছে কিনা।
আপনিও তো পুজোটা করতে পারেন মা, এখনো তো আপনি যথেষ্ট শক্ত সামর্থ্য রয়েছেন। আমি আসার পর থেকে বাড়ির সমস্ত কাজের লোককে আপনি ছাড়িয়ে দিয়েছেন। সংসারে এত কাজ, এত বড় বাড়ি, করতে তো সময় লাগে। এমন ভাব করছো যেন বাপের বাড়িতে 10-20টা ঝিঁচা করছিল, কোনো কাজই করতে হতো না, তাই সময় লাগতো না। যত সব আদিক্ষেতা, জানা আছে সব। যাও গিয়ে কাজে লেগে পড়ো। আর শোনো, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমি কিন্তু বেলা 1:30টার মধ্যে ভাত খাই, তাই তার মধ্যে সমস্ত কিছু রান্না বান্না তোমায় শেষ করতে হবে। আর তাড়াহুড়ো দিলাম বলে ওই এক তরকারি ভাত করে ফেলো না কিন্তু। মাছ মাংস ডিম প্রত্যেক দিন রান্নায় না থাকলে আমাদের মুখে খাবার রোচে না। একটা ক্লাস আছে তো আমাদের, সেটা বজায় রাখতে হয় সব সময়ের জন্য। যাও কাজে লেগে পড়ো। ভিখিরি বাড়ির মেয়ে সুযোগ বুঝে আমার কর্তার মাথাটা খেয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। এখন আমিও দেখব কি করে তুমি কতদিন এই বাড়িতে থাকতে পারো। কি গো নবাব নন্দিনী, রান্না বান্না বুঝি এখনো শেষ হয়নি? তোমার 18 মাসেই বছর হয়? ডালটা তো ফুটছে মা, একটু সময় লাগবে, এটা হলেই হয়ে যাবে। সবকিছু রান্না বান্না হয়ে গেছে, আমি সব দেখুন টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি। বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসনি নাকি? হাত গুলো নড়াচড়া একটু তাড়াতাড়ি করো। এরকম কাজ করলে কিন্তু আমার বাড়িতে বেশি দিন টিকতে পারবে না তুমি। এখনই বা কত ভালোভাবে রয়েছি। যাকে ছাড়ুন, আপনি টেবিলে বসুন, আমি খাবার বাড়ছি। কি বললে? এখন তুমি ভালো নেই? অত্যাচারিত হও নাকি তুমি এই বাড়িতে? এত বড় মিথ্যে কথাটা তুমি বলতে পারলে? অবশ্য তুমি যা চালাক আর ধান্দাবাজ মেয়ে। আমার বরের মাথাটা প্রথমে মুড়িয়েছ, তারপরে বিয়ের কিছুদিনের মাথায় আমার ছেলের মাথাটাও চিবিয়ে খেতে চেয়েছ। ভাগ্যিস ভগবানের দয়ায় ওরা বিদেশে চলে গেল, তাহলে এতদিনে দেখতাম তোমাকে ওরা রাজরানী করে রেখে দিয়েছে আর আমাকে বাড়ির কাজের মহিলাতে পরিণত করেছে। সবসময় আপনি কেন এরকম ভাবে বিধিয়ে বিধিয়ে কথা বলেন মা? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর আমি সহ্য করতে পারবো না। এবার যদি আপনি আর একটাও কথা বলেন তাহলে তাহলে কিন্তু। কি করবে? কি করবে কি শুনি? মারবে, আমায় মারবে তাই তো? ঠাঁটিয়ে তোমায় এমন এক চড় দেব না, তখন তখন তোমার সব বাদরামো বেরিয়ে যাবে। ভিকিরি বাড়ির মেয়ের আবার বড় বড় কথা। আমাদের বাড়ির মতো এইসব চাকচিক্য আগে কখনো দেখেছ? এইসব দেখে সাপের 5 পা দেখেছো তাই না? আজই আজই আপনার ছেলেকে ফোন করে আমি আপনার সমস্ত দুর্ব্যবহারের কথা জানাবো। অনেক মুখ বুঝে সহ্য করেছি, আর নয়, ব্যাস। কি বললে? কি বললে তুমি? এত বড় কথা! এক সন্তানকে তুমি তো আমার মায়ের বিরুদ্ধে নিয়ে যাবে? উফ, কি ভয়ঙ্কর মেয়ে গো তুমি, খুব ভয়ঙ্কর। থাকবো না, আর আমি তোমার সঙ্গে একই বাড়িতে থাকবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। কেন কেন বেরোবো? এই বাড়িতে আপনার যতটুকু অধিকার রয়েছে আমারও তো ঠিক ততটাই অধিকার রয়েছে। আপনি যদি এই বাড়িতে বউয়ের অধিকারে থাকতে পারেন তাহলে আমিও থাকতে পারি। কিছুতেই আমি আমার অধিকার ছেড়ে বেরোবো না। ঠিক আছে, থাকো, থাকো তুমি এই বাড়িতে। আমার বর, আমার ছেলে ফিরে তো আসবেই, তখন তখন আমি তোমার ব্যবস্থা নেব। কিন্তু ততদিন পর্যন্ত এই সংসার আলাদা থাকবে। খাবো না আমি তোমার হাতে। বলা তো যায় না, কখন সুযোগ বুঝে বিষ মিশিয়ে খাইয়ে দেবে তুমি আমাদের। না না, দরকার নেই, হাড়ি আলাদা হবে আজকে থেকে এই বাড়িতে। কি বললেন মা? আপনি আর আমার হাতে খাবেন না? এত বড় কথাটা আপনি বলতে পারলেন? 7টা নয় 5টা নয়, একটাই তো ছেলে আপনার, তার বউয়ের সঙ্গেও এইরকম? আপনি যা বলছেন ভেবে বলছেন তো মা? হ্যাঁ হ্যাঁ, আমি একেবারেই ভেবেই কথা বলছি। ঠিক আছে, তাহলে তাই হবে। এরপর শিউলি সেখান থেকে চলে গেল। অবশেষে তাদের সংসার আলাদা হয়েই গেল। যেহেতু শিউলিদের বাড়ির রান্নাঘর ছিল একটাই, তাই প্রথমে তার শাশুড়ি মা রান্না করে দিতেন,
আর শিউলি সবার শেষে রান্না করত। বয়স কম হওয়ার দরুন শিউলি সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে দিতে পারত, কিন্তু একটু কাজ করেই তার শাশুড়ি হাঁপিয়ে যেত। বিয়ে হওয়ার পর থেকেই তো সমস্ত কাজের লোককে তার শাশুড়ি মা ছাঁটাই করে দিয়েছিলেন। এখন বুঝতে পারছেন যে তিনি কি ভুল করেছেন। এইরকমই একদিন ঘরের কাজ করতে করতে হঠাৎ করে তার শাশুড়ি মা ভারী বালতি তুলতে গিয়ে পা স্লিপ কেটে পড়ে যান। কোমরে তার অসহ্য যন্ত্রণা হয়। শিউলি এই ঘটনা দেখে তাদের ফ্যামিলি ডক্টর কমলাকান্ত বাবুকে ডাকে। ডাক্তারবাবু এসে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তার শাশুড়ি মায়ের কোমর ভেঙে গেছে। অন্ততপক্ষে 6 মাস একেবারে বেড রেস্ট, বিছানা থেকে উঠে উনি বসতেই পারবেন। তাই তার সমস্ত কাজ করার জন্য শিউলিকে 24 ঘন্টার জন্য বহাল করে রাখা হলো। চাইলেই একটা নার্স ডাকা যেত, কিন্তু শিউলির জেদের কাছে সবকিছু হার মেনে যায়। তার একটাই কথা, তার মায়ের দায়িত্ব সে বাইরের কারোর হাতে দেবে না, নিজের হাতেই সে তুলে নেবে। তার স্বামী যে কি দেখে শিউলিকে নিজের বৌমা বানিয়েছিলেন, এতদিন পরে সে উপলব্ধিটা করতে পারলেন। 6 মাস পর আস্তে আস্তে তার শাশুড়ি হাঁটা চলাও করতে পারল, এবং ধীরে ধীরে তাদের শাশুড়ি বৌমার সম্পর্ক একেবারে বদলে গেল।